ব্যাংক লুটপাটের দায়ে ধরা খেল আওয়ামী লীগের এমপি মন্ত্রী। ইসলামী ব্যাংক থেকে জনগণের আমানতের ৩,০০০ কোটি টাকা স্রেফ লুটপাট করেছে চিহ্নিত লুটেরা দল। এদেশের মিডিয়া মুঘলরা অনেকটা অপ্রত্যাশিতভাবে এই ঘটনাটিকে ভয়ঙ্কর নভেম্বর হিসেবে অভিহিত করেছে। অথচ দেশের বৃহত্তম এই ব্যাংকটিকে যখন এদেশের গৌরব ও গর্বের সেনাবাহিনী কাঁধে বন্দুক রেখে দখল করা হয়, তখন এই চেতনার মিডিয়া সম্পূর্ণ নীরবতা পালন করেছিল। কিছুদিন আগে এই কায়দায় মানারাত বিশ্ববিদ্যালয়টিকে দখল করার সময়ও এই মিডিয়া ও সংশ্লিষ্ট সকল সুশীল সমাজ সম্পূর্ণ নীরবতা পালন করে। ভাবখানা এমন যে কথিত মৌলবাদীদের হাত থেকে তাদের সম্পদ কেড়ে নেওয়া তো কোনো পাপ নেই। 2007 সালে জৈনিক ইহুদি লেখকের সঙ্গে লেখা একটি আর্টিকেলে সজীব ওয়াজেদ জয় এদেশের শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যাংকের সাথে সাথে হাসপাতাল সমূহ মৌলবাদী হয়ে পড়েছে বলে উল্লেখ করেছিলেন। ইসলামোফোবিক বিশ্বে তাদের এই আর্টিকেলটি তখন খুব কাজে দিয়েছিল। তাদের সেনাবাহিনীর অফিসারদের 30% নাকি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, যা ছিল ডাহা মিথ্যে কথা। সজীব ওয়াজেদ জয়ের সেই ইশারার মতোই দেশের সেনাবাহিনী শিক্ষা এবং অর্থনীতিকে অমৌলবাদী বানানোর পরিকল্পনা নিয়ে এগিয়ে আসা হয়। সজীব ওয়াজেদ জয়ের সেই ভীষণ সফল করতে শিক্ষাক্ষেত্রে যেমন জাফর ইকবালরা, তেমনি অর্থনৈতিক ক্ষেত্রে আবুল বারাকাতরা এগিয়ে আসেন। মৌলবাদী অর্থনীতি শব্দটি সম্ভবত সজীব ওয়াজেদ জয়ের কাছ থেকে নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক জনাব আবুল বারাকাত। বাংলাদেশের অর্থনীতি মৌলবাদী হয়ে পড়েছে বলে জিকির তুলেছিলেন এই চেতনা ব্যবসায়ী। তারই দেখানো রোড ম্যাপ অনুযায়ী বেসরকারি খাতে সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংকটিকে দখল করা হয়। লুটেরাদের লুটপাট এই জ্ঞানপাপী এক ধরনের চেতনা মিশ্রিত নৈতিক ভিত্তি তৈরি করে, আর সেই দখল কর্মটি করেছিলেন আমাদের গর্বের সেনাবাহিনীর একটি অংশ। অর্থাৎ একসাথে জাতির দুটি সর্বনাশ করা হয়। এর ফলে পুরো রাষ্ট্র ব্যবস্থার ভিত্তিটি ধরে যে টান পড়েছে, লুটেরাদের এই নব্য সহযোগিতা তা খেয়াল করেনি। এটি মূলত আর কোনো রাষ্ট্র নেই, এক দস্যু রানী ঢেড়া বনে গেছে। এখানে গুটিকয় মানুষ যা ইচ্ছে তাই করতে পারে, এদের বাধা দেওয়ার বা নিয়ন্ত্রণ করার কেউ নেই। চেতনার হাত ধরেই এই চেতনাজীবী এক লাফে বনে যান জনতা ব্যাংকের চেয়ারম্যান। তার সময় অ্যানানটেক্স নামের এক প্রতিষ্ঠানকে 5,404 কোটি টাকার ঋণ দেওয়া হয়। নিয়ম ভেঙে এক গ্রাহককেই মাত্র 6 বছরে এই ঋণ দিয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি। আর সেই অমৌলবাদী ছোঁয়ার পরে এই ব্যাংকটি আর মাথা তুলে দাঁড়াতে পারেনি। আর সেই আবুল বারাকাত এখন বলছে বাংলাদেশের 5টি মেগা প্রকল্পের ঋণ শোধ করা শুরু হবে 2027 সাল থেকে। তখন টাকা ছাপিয়েও এই ঋণ শোধ করা যাবে না। তখন সে পরিমাণ ফরেন কারেন্সিও থাকবে কিনা, যদি না থাকে তাহলে পেছন ফিরে বলতে হবে তখন ভুল করেছিলাম। এখন প্রশ্ন, এই জ্ঞানপাপীদের ভুলের মাসুল কি জাতি আদৌ উসুল করতে পারবে? এদিকে নিজেদের পরম পূজনীয় নেতা মারা যাওয়ায় 20 বছর পর একদম ফ্রেশ বিলাপ করে সকলের দৃষ্টি কেড়েছিলেন অভিনেত্রী তারানা হালিম। সেই অভিনেত্রীর বিবেকও ইদানিং আগের মতোই একটু বিলম্বে কাজ শুরু করেছে। তিনি বলেছেন 25,000 টাকার খেলাপিরা জেলে, আর 25,000 কোটি টাকার খেলাপিরা আরামে ঘুমাচ্ছে। এতদিন তারানা হালিমদের ঘুম ভাঙেনি। খেলাপি ঋণ এখন 1,34,000 কোটি টাকা হওয়ায় এই তারানা হালিমদের হুঁশটি ফিরেছে। গত 1 বছরে খেলাপি ঋণ বেড়েছে 33,000 কোটি টাকা। এই ইঁদুরেরা যখন আমাদের অর্থনীতির ঘরটি এভাবে কাটছে, তখন এই তারানা হালিমরা জাতিকে উন্নয়নের গল্প শোনাচ্ছিলেন। 2013 সালে বিচারপতি হাবিবুর রহমান বলেছিলেন দেশটি বাহ্যকরদের হাতে পড়ে গেছে। তারানা হালিম সে বাহ্যকরদেরই একজন। সবকিছু ধ্বংস করে এখন এই আফসোস বা লিপ সার্ভিস দিয়ে আসলেই কি হবে? আর এসব লুটপাটের পেছনে মূল দায়ী ব্যক্তিটি এই তারানা হালিমরা এখনো আগলে রেখেছেন। এই তারানা হালিমরা গণতন্ত্র, মানবতা, আইনের শাসন, বাক স্বাধীনতা ইত্যাদি নিয়ে অদ্ভুত এক নৈতিকতা বিবেকের মডেল তৈরি করেছে। এই তারানা হালিমরা সবাইকে দায়ী করছে, কিন্তু পালের গোদা বা মূল দায়ী ব্যক্তিকে চিহ্নিত করবে না। সমস্যার আশেপাশে ঘোরাঘুরি করবে, রুট কজ এনালাইসিস করবে না। বুদ্ধিভিত্তিক বিলাসিতা দুর্নীতির কান নিয়ে নাড়াচাড়া করবে, কিন্তু কান ধরে এমন টান দিবে না যাতে মাথাটি বেরিয়ে পড়ে। নানা ছকা আঁকছে ডিএমপি। আজ থেকে মাঠের র্যাব, সেনাবাহিনী, পুলিশ। রাজধানীর বিএনপির গণসমাবেশ 10 ডিসেম্বর। এই সমাবেশকে ঘিরে কি হচ্ছে এমন জল্পনা কল্পনা এখন সর্বত্র। নানা শঙ্কায় আছেন নগরবাসী। এই গণসমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীও ব্যাপক প্রস্তুতি নিতে শুরু করেছে। এরই মধ্যে ঢাকা মহানগর পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে। রাজধানীর সব আবাসিক হোটেল ও মেসগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। সন্দেহজনক মনে হলে অভিযান চালাবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার থেকে পুরো দমে মাঠে কাজ করতে শুরু করেছেন তারা।
সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা ইতিমধ্যে মাঠে কাজ শুরু করেছে, যাতে কোনো ধরনের নাশকতা কোনো পক্ষ চালাতে না পারে। ঢাকা মহানগর পুলিশের দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, 10 ডিসেম্বর বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে ডিএমপিকে কর্মরত পুলিশ সদস্যদের নিয়মিত ছুটি বন্ধ রাখা হয়েছে। গণসমাবেশের আগে পরে 3 দিন সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। 9 ডিসেম্বর থেকে ডিএমপির সব ইউনিটকে স্ট্যান্ড বাই রাখা হবে স্বল্প সময়ের নির্দেশনায়, যাতে তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারে। রাজধানীর প্রতিটি থানায় বার্তা পাঠানো হয়েছে। থানায় বার্তায় নিজ নিজ থানা এলাকার আবাসিক হোটেল ও মেসগুলোতে নজরদারি বাড়াতে বলা হয়েছে। এছাড়া হোটেলগুলোতে কারা আসছে এবং থাকছে সে বিষয়েও তথ্য চাওয়া হয়েছে আবাসিক হোটেল কর্তৃপক্ষের কাছে। মেসগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। রাজধানীর সব ধরনের অরাজকতা মোকাবেলা ও নগরবাসীর জানমাল রক্ষায় পুলিশ আপোষহীন থাকবে। 20 নভেম্বর ঢাকার আদালত পাড়া থেকে জঙ্গি ছিনতাইয়ের ঘটনার পর পুলিশ সারা দেশে রেড অ্যালার্ট জারি করেছে। এই রেড অ্যালার্টের আওতায় রাজধানী সহ সারা দেশে তল্লাশি অভিযান অব্যাহত রাখা হবে। ডিএমপির গোয়েন্দা বিভাগের একজন পুলিশ কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, এবার পুলিশ আগের মতো আর বিএনপি নেতাকর্মীদের নামে গায়েবী মামলা দেবে না। অতীতে এ ধরনের মামলায় পুলিশের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়েছে বলে তারা মনে করেন। এবার নতুন মামলা কম হবে, কিন্তু আগের মামলার আসামিদের গ্রেফতারের জোর দেওয়া হবে। গায়েবী মামলা না দিয়ে পুরনো মামলায় অজ্ঞাতনামা আসামির তালিকায় সক্রিয় নেতাকর্মীদের নাম অন্তর্ভুক্ত করা হবে। বিএনপি দলীয় নেতাকর্মীদের গণহারে গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। এই বিষয়ে আলাপকালে বিএনপির মিডিয়া সেলের সদস্য খায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ঢাকা সমাবেশকে কেন্দ্র করে আশেপাশের জেলাগুলোতে মামলা করা হয়েছে। বিএনপি ও এর সহযোগী ও অঙ্গ সংগঠনের কমিটি ধরে ধরে নাম দেওয়া হচ্ছে। নেত্রকোনার 3টি উপজেলায় 120 জনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। ঢাকায় কিছুদিন আগে বনানী থেকে 30 জনের মতো আটক করা হয়েছে। আমরা মামলা ও হয়রানি সমান তালে চলছে। এই বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, 26 নভেম্বর পর্যন্ত 7 থেকে 8 দিনের মধ্যে 169টি মামলা দেওয়া হয়েছে। এসব মামলায় নাম দিয়ে আসামি করেছে 6,723 জনকে। অজ্ঞাত আসামি হয়েছে 15,050 জনকে। আর ইতিমধ্যে 6 শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপির এক প্রতিবেদনে দেখা যায়, চলতি বছর রাজনৈতিক প্রতিহিংসার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় 31টি মামলা হয়েছে। এর মধ্যে 23টি মামলার বাদী পুলিশ। এর মধ্যে শাহবাগ থানায় 6টি, ধানমন্ডি থানায় 1টি, হাজারীবাগ থানায় 1টি, কোতোয়ালি থানায় 2টি, বংশাল থানায় 1টি, তেজগাঁও থানায় 1টি, পল্টন থানায় 2টি, মতিঝিল থানায় 1টি, রামপুরা থানায় 1টি, যাত্রাবাড়ি থানায় 2টি, শ্যামপুর থানায় 1টি, বাড্ডা 3টি, বনানী থানায় 2টি, পল্লবী থানায় 2টি, কাফরুল থানায় 1টি, দারুল সালাম থানায় 1টি, উত্তরা পশ্চিম থানায় 1টি এবং তুরাগ থানায় 1টি মামলা দায়ের করা হয়।